হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে কোষ এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। এই মাইটোকন্ড্রিয়া কাকে বলে জানো? মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে এবং শক্তি উৎপন্ন হয় তাকে মূলত মাইটোকন্ড্রিয়া বলে, তাই তো? এই জন্য মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম হচ্ছে পাওয়ার হাউস বা কোষের শক্তি উৎপাদন কারখানা। এই মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের ধাপগুলো যে আছে এগুলো সম্পন্ন হয়, বুঝতে পেরেছ? এই জন্য মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, কোষের জন্য প্রয়োজনীয় শক্তি এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কারখানা বলা হয়। ঠিক আছে, আসলে আমরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা প্রথমে একটু জেনে ফেলি। মাইটোকন্ড্রিয়া কাকে বলে? দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াটা কেমন ভাই? এই যে এরকম। হ্যাঁ, পরে আমি চিত্রটা আরো ভালো করে এঁকে দেবো। এই যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত। ঠিক আছে, এই দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে কি হয়? ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রবাহ এগুলো ঘটে, শক্তি উৎপাদন হয়, এগুলোকে মূলত কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া বলা হয়। ঠিক আছে, এই যে দেখো, দ্বিস্তরী আবরণী ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে কি হয়? এই যে মাইটোকন্ড্রিয়া চিত্রটা মূলত এরকম, এটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত, বুঝছো? সাইটোপ্লাজমস্থ একটা কি অঙ্গাণু, এখানে কি হবে? ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, একেই মাইটোকন্ড্রিয়া বলা হয়। আসো আমরা সংজ্ঞাটা তাহলে লিখে ফেলি। হ্যাঁ, দ্বিস্তর আবরণী ঝিল্লি দ্বারা সীমিত, দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত, দ্বিস্তর বিশিষ্ট দ্বিস্তর দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত। মাইটোকন্ড্রিয়াতে আবরণ কয়টা থাকে? দুইটা থাকে। হ্যাঁ, দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত, আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে। ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রে কি হয়? শ্বসনের জন্য সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে এবং ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয়। ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। ওকে, সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয় বা কোষের পাওয়ার হাউস বলা হয়। সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। মাইটোকন্ড্রিয়া তাহলে কি ভাই? দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত
সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয়, সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। ওকে, এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কলিকার। ঠিক আছে, বিজ্ঞানী কলিকার মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক। এই বিজ্ঞানী ফ্লেমিং কি করেছিল, এই মাইটোকন্ড্রিয়াকে ফিলা নাম দিয়েছিল, ওল্ডম্যান বায়োপ্লাস নাম দিয়েছিল, এবং ব্যান্ডা, বিজ্ঞানী ব্যান্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিল। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিল বিজ্ঞানী ব্যান্ডা। ঠিক আছে, তাহলে কি আবিষ্কার করেছে একজন, নামকরণ করেছে আরেকজন। আবিষ্কার করেছে কে, বিজ্ঞানী কলিকার, আর নামকরণ করেছে বিজ্ঞানী ব্যান্ডা। ওয়াল্টার ফ্লেমিং বলেছিল ফিলা, ওয়াল্টার ফ্লেমিং বলেছিল ফিলা, এবং ওল্ডম্যান বলেছিল বায়োপ্লাস্ট। ঠিক আছে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকদের ইতিহাস। আসো আমরা একটা ছন্দ থেকে আবিষ্কারকদের নাম একটু জেনে নেই। আবিষ্কার, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার। দেখো, আসো, এখন যে যুগটা আছে ভাই, এই যুগটার নাম কি, কলিযুগ না? আমরা জানি, তাই তো, কলিযুগ। এখান থেকে আমরা ছন্দ নিয়ে আসবো। হ্যাঁ, কলিযুগে কৃষকরা মাঠে কলিযুগের ফার্মার ফলন নিয়ে উল্টাপাল্টা বদনাম করেন। মাঠে কলিযুগের ফার্মার ফলন নিয়ে উল্টাপাল্টা বদনাম করেন। এই ছন্দ থেকে আমরা আবিষ্কারকদের ইতিহাস জেনে নেব। মাঠে কলিযুগের ফার্মার, মাঠে কলিযুগের ফার্মার ফলন নিয়ে উল্টাপাল্টা বদনাম করেন। ঠিক আছে, এই ছন্দটা থেকে আমরা কি করব, আবিষ্কারকদের ইতিহাস একটু জেনে নেব। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ইতিহাসটা, আবিষ্কারক সম্পর্কে। মাঠে দিয়ে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, মাঠে দিয়ে আমরা কি মনে রাখবো, মাইটোকন্ড্রিয়া। এই কলিযুগ দিয়ে মনে রাখবো আমরা, বিজ্ঞানী কলিকার আবিষ্কার করেন। কলিযুগ দিয়ে আমরা কি মনে রাখবো, বিজ্ঞানী কলিকার আবিষ্কার করেন। বিজ্ঞানী কলিকার আবিষ্কার করেন। ঠিক আছে, বিজ্ঞানী কলিকার কি করেছে, আবিষ্কার করেন। এবং উনি জানো কি বলেছিল, এটার নাম দিয়েছিল সার্কোসম। 1850 সালে সুইস বিজ্ঞানী কলিকার পতঙ্গের পেশিকোষের সাইটোপ্লাজমে ক্ষুদ্র এমন অঙ্গাণুর উপস্থিতি লক্ষ্য করেন এবং এর নাম দেন সার্কোসম। বুঝতে পেরেছ? বিজ্ঞানী কলিকার কি করেছে, মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করেছে। তার নাম শুনি, কি নাম দিয়েছিল বলো? নাম দিয়েছিল সার্কোসম। মাইটোকন্ড্রিয়াটার নাম দিয়েছিল উনি সার্কোসম। নাম দেন, কি নাম দেন ভাই? সার্কোসম। মনে রাখতে হবে, সার্কোসম। ঠিক আছে, ফার্মার দিয়ে আমরা মনে রাখবো ফ্লেমিং। ফার্মার দিয়ে কি মনে রাখবো? ওয়াল্টার ফ্লেমিং, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এই ওয়াল্টার ফ্লেমিং নাম দিয়েছিল কি? ফিলা। ওয়াল্টার ফ্লেমিং কি নাম দিয়েছিল ভাই? নাম দিয়েছিল ফিলা। মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছিল ফিলা। ওকে, দেখো, ওল্টম্যান দিয়ে নিয়ে দিয়ে কিছু নয়, উল্টা দিয়ে আমরা মনে রাখবো ওল্টম্যান, বিজ্ঞানী
অল্টম্যান। আর পাল্টা দিয়ে মনে রাখবো আমরা বায়োপ্লাস্ট। পাল্টা দিয়ে কি মনে রাখবো? বায়োপ্লাস্ট। বিজ্ঞানী অল্টম্যান কি নাম দিয়েছিল? বায়োপ্লাস্ট নাম দিয়েছিল, বায়োপ্লাস্ট। ওকে, এই বদনাম দিয়ে আমরা মনে রাখবো কি? ব্যান্ডা। পদনাম দিয়ে মনে রাখবো কি? ব্যান্ডা। করেন দিয়ে নামকরণ করেন, ঠিক আছে? ব্যান্ডা। ব্যান্ডা কি করে? নামকরণ করে। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? ব্যান্ডা। ঠিক আছে। বিজ্ঞানী কলিকার আবিষ্কার করেন, নাম দিয়েছিল সার্কোসম। বিজ্ঞানী কলিকার মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছিল কি? সার্কোসম। মনে রাখতে হবে। ফ্লেমিং নাম দিয়েছিল কি ভাই? ফ্লেমিং নাম দিয়েছিল ফিলা। অল্টম্যান নাম দিয়েছিল বায়োপ্লাস্ট। আর বিজ্ঞানী ব্যান্ডা নামকরণ করেছিল। ঠিক আছে, এই ছিল মাইটোকন্ড্রিয়া আবিষ্কারকদের, ঠিক আছে, নাম। আমরা এদের উৎপত্তি সম্পর্কে জানবো। মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি খেয়াল করো, হ্যাঁ? উৎপত্তি। মাইটোকন্ড্রিয়া আসলে কি? কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, বিভাজন, একটি বিভাজিত হয়ে দুইটি হয়, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি ভাই? মাইটোকন্ড্রিয়া বিভাজনের মাধ্যমে তৈরি হয়। উৎপত্তি কেমন? উৎপত্তিটা হচ্ছে বিভাজন। বিভাজন। ওকে, একটি থেকে দুইটি তৈরি হয়, এভাবে চলতে থাকে। একটি থেকে দুইটি তৈরি হয়। একটি থেকে দুইটি তৈরি হয় এবং এভাবে চলতে থাকে। এবং এভাবে চলতে থাকে। ঠিক আছে, ওকে। আসো আমরা এদের সংখ্যা একটু জেনে ফেলি। সংখ্যা এক থেকে একাধিক হতে পারে, সাধারণত 300 থেকে 400টি হয়। যকৃত কোষে 1000 বা ততোধিক হয়, এমিবাতে আরো বেশি হয়। বুঝতে পেরেছ? সংখ্যা। সংখ্যা কি ভাই? এক থেকে একাধিক। এক থেকে একাধিক। সাধারণত 300 থেকে 400। সাধারণত 300 থেকে 400। সাধারণত কত? 300 থেকে 400টি। 300 থেকে 400টি। ওকে, যকৃত কোষে 1000 বা ততোধিক। যকৃত কোষে 1000 বা ততোধিক, এমিবাতে আরো বেশি। সংখ্যাটা দেয়া নাই, হ্যাঁ? যকৃত কোষে 1000 বা ততোধিক। ততোধিক, এমিবাতে আরো বেশি। এমিবাতে আরো বেশি। ঠিক আছে ভাই, এই ছিল কি? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন কোষে, হ্যাঁ? আসো আমরা এবার এদের আকৃতি ও আয়তন একটু জেনে নেই। মুছে দিলাম, হ্যাঁ? আকৃতি ও আয়তন। আকৃতি ও আয়তন। মাইটোকন্ড্রিয়ার আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ? গোলাকার হতে পারে, তারকাকার হতে পারে। দেখি, হ্যাঁ? বৃত্তাকার, দণ্ডাকার, সূত্রাকার, কুণ্ডলিকার। আকার ও আয়তন, আকৃতি ও আয়তন
আকৃতি ও আয়তন। আকৃতি ও আয়তন। কি আকার হতে পারে ভাই? তারকাকার, বৃত্তাকার, হতে পারে কি তারকাকার। তারকাকার মানে তারার মতো। হতে পারে কেমন? বৃত্তাকার। হতে পারে দণ্ডাকার, সূত্রাকার, কুণ্ডলিকার। দণ্ডাকার, সূত্রাকার, কুণ্ডলিকার। কুণ্ডলিকার, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার আকৃতি এমন হতে পারে, ঠিক আছে। এদের আয়তন সম্পর্কে একটু আমরা জানি। বৃত্তাকারের আয়তন বেশ কত? 0.2 থেকে 2 মাইক্রো, ঠিক আছে, মাইক্রন। বৃত্তাকারের ব্যাস কত? ব্যাস 0.2 থেকে 2 মাইক্রন। এই দণ্ডাকারের ব্যাস কত? দৈর্ঘ্য 9 মাইক্রন, প্রস্থ 0.5 মাইক্রন। দৈর্ঘ্য 9 মাইক্রন, প্রস্থ 0.5 মাইক্রন, ঠিক আছে। সূত্রাকার, এই সূত্রাকারের দৈর্ঘ্য 40 থেকে 70 মাইক্রন। দৈর্ঘ্য কত? 40 থেকে 70 মাইক্রন, ঠিক আছে। কুণ্ডলিকার এবং তারকাকার এটা দেয়া নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস মনে রাখবো, মাইটোকন্ড্রিয়া একটি কোষের 20% আয়তন দখল করে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কি করে? একটি কোষের 20% আয়তন দখল করে। এমসিকিউর জন্য মনে রাখবো, মাইটোকন্ড্রিয়া একটি কোষের 20% আয়তন দখল করে। মাইটোকন্ড্রিয়া একটি কোষের 20% আয়তন দখল করে। 20% আয়তন দখল করে, ঠিক আছে ভাই। মাইটোকন্ড্রিয়া কি করে? একটা কোষের 20% আয়তন দখল করে। হ্যাঁ, আমরা তাহলে মাইটোকন্ড্রিয়ার আকৃতি ও আয়তনটা জেনে নিলাম। হ্যাঁ, আমরা এবার মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনটা দেখবো। হ্যাঁ, কিভাবে চিত্রটা আঁকাই তোমরা একটু খেয়াল করবা। চিত্রটা আঁকানো অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসে সব সময়। দেখো, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। ভৌত গঠন, ঠিক আছে। আমরা চিত্রটা এমন ভাবে আঁকানো শিখবো যেন আমরা চিত্র দেখে দেখেই বর্ণনাটা বলতে পারি। ভৌত গঠন খেয়াল করিও। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কি ভাই? দ্বিস্তরী আবরণ থাকবে, তাই তো। দেখো তো, এবং ভেতরের যে আবরণটা থাকবে আর কি, অন্ত আবরণটা, ওইটা আবার ভেতরের দিকে পেঁচানো থাকবে, আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করবে, যেগুলোকে কিস্টি নামে ডাকা হয়। ঠিক আছে ভাই, ওকে। দেখো কিভাবে আঁকাচ্ছি, খেয়াল করো। হলো না।
মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, হয়েছে মোটামুটি এটা। হ্যাঁ, কোল। দেখো পরে কি করবা, একটু কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, এটা দিয়ে চালিয়ে দিই। দেখো একটা আবরণ, তাই তো? পরে ভেতরের আবরণটা কি হবে, ভেতরের দিকে ভাঁজ করা থাকবে। ঠিক আছে, ভেতরের আবরণটা এই যে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করবে। ভেতরের আবরণটা আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করবে। ঠিক আছে, দেখো চিত্রটা কিভাবে আঁকাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তরীয় আবরণ থাকবে, তাই না? এবং ভেতরের আবরণটা ভেতরের দিকে প্রবর্ধক সৃষ্টি করবে আঙুলের মতো। ঠিক আছে, আমরা একটা মাইটোকন্ড্রিয়া আঁকায় ফেলেছি এবং ভেতরের কি থাকবে, ভেতরে থাকবে কি ম্যাট্রিক্স, তরল ম্যাট্রিক্স থাকবে। ওকে, ঠিক আছে। এবং এই ক্রিস্টিগুলোতে কি থাকবে, ক্রিস্টিগুলোতে থাকবে অক্সিসোম, থাকবে হচ্ছে কি অক্সিসোম, বিন্তক এবং অবিন্তক অক্সিসোম থাকে। আসো আগে আমরা ক্রিস্টিগুলোতে অক্সিসোম দিয়ে ফেলি। অক্সিসোম কেমন থাকতে পারে, বিন্তক এবং অবিন্তক অক্সিসোম থাকবে। ঠিক আছে, এটা এই অক্সিসোমটা বিন্তক, এটা অবিন্তক, মানে বোটা নেই। বিন্তক অবিন্তক অক্সিসোম থাকতে পারে। খেয়াল করিও, হ্যাঁ, একটা দুইটা করে দিয়ে দিবা সবগুলোতে। বিন্তক অবিন্তক অক্সিসোম থাকে। হ্যাঁ, এই অক্সিসোম গুলোর ভেতরে শ্বসন সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। এই অক্সিসোমের ভেতরেই শ্বসন হয়, এই জন্যই মূলত মাইটোকন্ড্রিয়াতেই শ্বসন হয়। হ্যাঁ, কোষীয় আর কোনো অঙ্গাণুতে শ্বসন হয় না। খেয়াল করিও। আমরা অক্সিসোম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্রিস্টিগুলোর গায়ে, যে আঙুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি, এই ক্রিস্টিগুলোর গায়ে কি থাকে, বিন্তক অবিন্তক অক্সিসোম থাকে। হ্যাঁ, আর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দেখো এদের থাকবে জানো কি, এদের থাকবে 70S রাইবোজোম থাকবে, যেটা আদিকোষের থাকে, তাই না? 70S রাইবোজোম থাকবে এবং বৃত্তাকার ডিএনএ থাকবে। ঠিক আছে, এদের থাকবে 70S রাইবোজোম। দেখো আমরা রাইবোজোম দিয়ে দিলাম, কিছু রাইবোজোম দিয়ে দিই। এই যে এগুলো হচ্ছে এদের রাইবোজোম, ভেতরেও দিয়ে দিবা। হ্যাঁ, এদের রাইবোজোম থাকে কিছু। ঠিক আছে, এবং থাকে কি এদের বৃত্তাকার ডিএনএ থাকে। বুঝতে পেরেছো এদের ডিএনএটা কেমন? এদের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, এদের বৃত্তাকার ডিএনএ থাকবে। ঠিক আছে ভাই, এই ছিল মোটামুটি মাইটোকন্ড্রিয়ার খাটনিক উপাদানগুলো। আসো আবার ভেতরে আমরা কি দিয়ে দিব, এই যে দেখো ভেতরের ঝিল্লিটার মাঝে, ঝিল্লিটা আঙুলের মতো পেঁচানো, তাই তো? এবং এই ভেতরে কি থাকবে, তরল ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, ভেতরে কি থাকবে, তরল ম্যাট্রিক্স থাকবে। এগুলো লাল কালি দিয়ে দিই।
তাহলে সুন্দর দেখা যাবে। তরল ম্যাট্রিক্স থাকবে, খেয়াল করো। দেখো এই যে ভেতরে কি আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে তরল ম্যাট্রিক্স আছে বা ধাত্র, এরা জেলির মতো, ঠিক আছে। ভেতরে জেলির মতো তরল ম্যাট্রিক্স বা ধাত্র রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার কি আছে, দুইটা ঝিল্লি আছে, তাই না? তাই তো, দুইটা ঝিল্লি এবং দুইটা প্রকোষ্ঠ আছে। পরে আমি দেখাই দিব। এই ভেতরের প্রকোষ্ঠের মাঝে কি আছে, এই ভেতরের প্রকোষ্ঠের মাঝেই জেলির মতো ম্যাট্রিক্স আছে, এই যে যেগুলো দিতেছি এখন। ভেতরের প্রকোষ্ঠে জেলির মতো ম্যাট্রিক্স রয়েছে। দুইটা আবরণ আছে, তাই না? একটা বহিস্থ আবরণ, একটা অন্তস্থ আবরণ। এই অন্তস্থ আবরণটা কি ভেতরের দিকে পেঁচানো আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করে, আর এই আঙুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। ঠিক আছে, এদের থাকে 70S রাইবোজোম, থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এই 70S রাইবোজোম আদিকোষের বৈশিষ্ট্য মূলত। ঠিক আছে, ওকে, আমরা আসো এদের এবার কি করি, বর্ডার গুলো দিয়ে ফেলি। কোন অংশের নাম কি? দেখো দুইটা আবরণ আছে, দুইটা মেমব্রেন আছে, তাই না? মেমব্রেন গুলো খেয়াল করে দেখো, এই যে একটা মেমব্রেন, এই যে একটা মেমব্রেন, এটাকে আমরা কি বলবো বলো? বহিস্থ মেমব্রেন, তাই না? এটাকে আমরা বলবো বহিস্থ মেমব্রেন। বহিস্থ বহিস্থ মেমব্রেন মানে বহিস্থ ঝিল্লি। ঠিক আছে, এবং এই যে ভেতরেরটাকে আমরা কি বলবো? এই ভেতরেরটাকে বলবো অন্তস্থ মেমব্রেন। বহিস্থ মেমব্রেন, এটা হচ্ছে অন্তস্থ মেমব্রেন। অন্তস্থ মেমব্রেন। ঠিক আছে ভাই, তাহলে তুমি কি বুঝলা? বহিস্থ মেমব্রেন এবং অন্তস্থ মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার কি থাকবে? দুইটা স্তর থাকবে, তাই তো। এটাকে আমরা কি বলবো? আবরণ বলবো। এটাকে বলবো আমরা আবরণ। বুঝিও, হ্যাঁ, আমরা এখান থেকেও ব্যাখ্যাগুলো পড়ে ফেলবো। দুইটা মেমব্রেন, এটাই মাইটোকন্ড্রিয়ার কি? আবরণ, দ্বিস্তর বিশিষ্ট আবরণ। ঠিক আছে, এই দেখো এই দুইটা আবরণ আছে না ভাই, এই দুইটা আবরণের মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব আছে। সেই দূরত্ব হচ্ছে কি 6 থেকে 8 ন্যানোমিটার। এই দেখো দুইটা আবরণের মাঝে দূরত্ব কত? বহিস্থ এবং অন্তস্থ আবরণের মাঝে দূরত্ব হচ্ছে 6 থেকে 8 ন্যানোমিটার। এই মাইটোকন্ড্রিয়ার যে ভাই আবরণ আছে, বুঝিও, এই মাইটোকন্ড্রিয়ার আবরণটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট লিপোপ্রোটিন বাইলেয়ারের আবরণ, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দিয়ে আবরণটা গঠিত। ঠিক আছে, মাঝখানে থাকবে লিপিড। দেখো আমি লিখে দিই, হ্যাঁ, দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত। ঠিক আছে, মানে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ লিপোপ্রোটিন বাইলেয়ার। লিপোপ্রোটিন বাইলেয়ার। মাইটোকন্ড্রিয়ার আবরণটা কি ভাই? লিপোপ্রোটিন বাইলেয়ার। লিপোপ্রোটিন বাইলেয়ার আর কি দুইটা স্তর, হ্যাঁ, বাইলেয়ার। ঠিক আছে, মাঝখানে থাকে লিপিড। মাঝখানে লিপিড থাকে, বলো, মাঝখানে লিপিড থাকে। লিপিড থাকে। এই আবরণের কাজ কি ভাই? মূলত রক্ষণাত্মক কাজ, হ্যাঁ, মানে ভেতরের অংশগুলোকে রক্ষা করে। ঠিক আছে, এরা রক্ষণাত্মক কাজ করে। বা আমার কথাটা শুনিও, হ্যাঁ, কি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর আবরণী বিশিষ্ট, তাই তো। আবরণটা লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে গঠিত, মাঝখানে লিপিড থাকে, তাই তো। দেখো এই বাহিরের যে বহিস্থ মেমব্রেনটা আছে, এই বহিস্থ মেমব্রেনটা কি ভাই? একদম সোজই, তাই তো, কোনো পেঁচানো নাই। বহিস্থ মেমব্রেনটা কি নাই? কোনো পেঁচানো নাই। ঠিক আছে, মানে খাঁজবিহীন। বাহিরের মেমব্রেনে কোনো খাঁজ নেই। ওকে, এই বহিস্থ মেমব্রেন কি ভাই?
এটা খাঁজবিহীন, খাঁজবিহীন। কিন্তু এই অন্তঃস্থ মেমব্রেনে কি আছে? খাঁজ আছে। দেখছো অন্তঃস্থ মেমব্রেন এই যে আঙুলের মতো কি আছে, যে প্রবর্ধক সৃষ্টি করতেছে। ঠিক আছে, তুমি এভাবে বলবা যে বাহিরের মেমব্রেন এদের এবং প্রধান কাজ মূলত ভেতরের অংশসমূহকে রক্ষা করা এদের প্রধান কাজ। বাইরের মেমব্রেন ভেদ করে বিভিন্ন ক্ষুদ্র অণু এবং আয়ন ভেতরে প্রবেশ করতে পারে, আবার বের হয়ে যেতে পারে। বুঝছো? এইগুলোতে, এই মেমব্রেন গুলোতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে, বুঝছো? তবে এটিপি সিনথেস শ্বসনের কোনো এনজাইম থাকে না, একটু বুঝতে হবে। হ্যাঁ, এদের কি ট্রান্সপোর্ট সহায়তা তৈরির এনজাইম ইত্যাদি থাকবে না। ঠিক আছে, এতে কোনো এটিপি সিনথেস বা এটিপি তৈরির এনজাইম থাকবে না। ওকে, এদের কাজ মূলত কি? রক্ষণাত্মক কাজ। কি? রক্ষণাত্মক কাজ, রক্ষণাত্মক। আশা করি তোমরা আবরণটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আবরণে কি বলবা? দুইটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ। আবরণ লিপিড প্রোটিনের বাইলেয়ার থাকে, তাই তো? মাঝখানে লিপিড থাকে এবং কি বহিস্থ মেমব্রেন খাঁজবিহীন, অন্তঃস্থ মেমব্রেনে কি আছে? খাঁজ আছে। ওকে, কাজ কি? এদের কাজ হচ্ছে রক্ষণাত্মক। দুইটা মেমব্রেনের মাঝখানে দূরত্ব কত? 6 থেকে 8 ন্যানোমিটার। ওকে ভাই, এই ছিল কি মাইটোকন্ড্রিয়ার আবরণ সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা প্রকোষ্ঠতে যাব। দেখো তো, এই দুইটা মেমব্রেনের মাঝখানে একটা প্রকোষ্ঠ আছে না, এবং অন্তঃস্থ আরেকটা প্রকোষ্ঠ আছে না, এই ভেতরের প্রকোষ্ঠ যেখানে আমরা ম্যাট্রিক্স দিয়েছি। একটু খেয়াল করে দেখো তো, এই যে দেখো দুইটা মেমব্রেনের মাঝখানে একটা প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠটাকে আমরা বলবো বহিঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ। দুই মেমব্রেনের মাঝখানে যে প্রকোষ্ঠটা আছে এটাকে বলবো আমরা বহিঃপ্রকোষ্ঠ। ঠিক আছে, এবং ভেতরে কি আছে? এই যে ভেতরে আরেকটা প্রকোষ্ঠ আছে, তাই তো? অন্তঃস্থ প্রকোষ্ঠ এটাকে বলবো। ঠিক আছে, এই যে যেখানে আমরা কি দিয়েছি? জেলির মতো ম্যাট্রিক্স দিয়েছি, এটা হচ্ছে ভেতরের প্রকোষ্ঠ। এটাকে আমরা বলবো অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে এদের দুইটা প্রকোষ্ঠও রয়েছে, তাই না? একটা বহিঃপ্রকোষ্ঠ, আরেকটা কি ভাই? অন্তঃপ্রকোষ্ঠ। দেখো তো অন্তঃপ্রকোষ্ঠে কি আছে? অন্তঃপ্রকোষ্ঠে জেলির মতো, ঠিক আছে, ধাত্র আছে, এটাকেই বলা হয় ম্যাট্রিক্স। অন্তঃপ্রকোষ্ঠে কি থাকবে? অভ্যন্তরীণ কক্ষ জেলির ন্যায় ঘন সমসত্ব পদার্থ বা ধাত্র দ্বারা পূর্ণ থাকে। এই ধাত্র পদার্থটাকেই বলা হয় ম্যাট্রিক্স। এই অন্তঃপ্রকোষ্ঠে কি থাকবে বাবা? এই অন্তঃপ্রকোষ্ঠে এই যে জেলির মতো থাকবে ম্যাট্রিক্স। ঠিক আছে, অন্তঃপ্রকোষ্ঠে জেলির মতো ম্যাট্রিক্স থাকবে বা ধাত্র থাকবে, আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা মূলত কোথায় থাকবে? এই অন্তঃপ্রকোষ্ঠে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠ কয়টা বাবা? দুইটা প্রকোষ্ঠ। কিন্তু বুঝতে, দুইটা প্রকোষ্ঠ কি কি? একটা বহিঃপ্রকোষ্ঠ, একটা অন্তঃপ্রকোষ্ঠ। ঠিক আছে, দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। এই বহিঃপ্রকোষ্ঠটা কি ভাই? বহিঃপ্রকোষ্ঠ দুই মেমব্রেনের মাঝের ফাঁকা স্থান। দুই মেমব্রেনের মাঝের ফাঁকা স্থান। দুই মেমব্রেনের মাঝের ফাঁকা স্থানটা হচ্ছে কি? মাঝের ফাঁকা স্থান। ফাঁকা স্থান, এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। ওকে, এবং অন্তঃপ্রকোষ্ঠ কি? এবং কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চল। ঠিক আছে, এই অন্তঃপ্রকোষ্ঠটা কি ভাই? এই যে ভেতরের মেমব্রেনের কেন্দ্রীয় অঞ্চল, সংক্ষেপে লিখি আমরা কেন্দ্রীয় অঞ্চল। এটা কেন্দ্রীয় অঞ্চল, এখানেই থাকে কেন্দ্রীয় অঞ্চল। এখানেই কি থাকে? ধাত্র থাকে। হ্যাঁ, ম্যাট্রিক্সটা থাকে। ওকে, তাহলে এটা আমাদের কি জানলাম আমরা? প্রকোষ্ঠ, তাই না? মাইটোকন্ড্রিয়ার আমরা কি জানলাম? প্রকোষ্ঠ জেনে নিলাম। প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। তাহলে মাইটোকন্ড্রিয়ার আবরণ ও প্রকোষ্ঠ আমরা জেনে নিলাম। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা দেখি, দেখো ভেতরের যে প্রকোষ্ঠটা আছে, দেখো এই ভেতরের প্রকোষ্ঠেই কিন্তু ম্যাট্রিক্স আছে, তাই তো? আর ভেতরের যে আবরণটা আছে,
মানে অন্তস্থ মেমব্রেন। দেখো এই অন্তস্থ মেমব্রেন কেমন থাকে, আঙুলের মতো পেঁচানো আছে না, অভিক্ষেপ তৈরি করেছে, এইগুলোকে বলা হয় ভাই কিস্টি। ক্রিস্টি বা প্রবর্ধক। ক্রিস্টি বা প্রবর্ধক কি বাইরের মেমব্রেন সোজা, কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে আঙুলের মতো অভিক্ষেপ বা প্রবর্ধক সৃষ্টি করে, এদেরকে ক্রিস্টি নামে ডাকা হয়। ঠিক আছে, এই কিস্টির গায়ে কি থাকে, বিন্তক অবিন্তক অক্সিসম থাকে। এই অক্সিসমের ভেতরেই মূলত শ্বসনিক এনজাইম গুলো থাকে, তাই মাইটোকন্ড্রিয়াতে শ্বসন সম্পন্ন হয়। বুঝতে পেরেছো? আমি লিখে দিব। হ্যাঁ, তাহলে 3 নম্বর অংশটাকে আমরা বলবো কি, এই যে এগুলোকে বলবো কি, এগুলোকে বলবো ক্রিস্টি। দেখো ক্রিস্টির মাঝেও কিন্তু ফাঁকা স্থান আছে, তাই না? এই ক্রিস্টির মাঝের ফাঁকা স্থানকে বলা হয় অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। ঠিক আছে, এগুলোকে বলবো আমরা ক্রিস্টি। ক্রিস্টি ও প্রবর্ধক। ক্রিস্টি বা প্রবর্ধক। ক্রিস্টি বা প্রবর্ধক। ঠিক আছে, এটা কি ভাই 3 বুঝিও। ক্রিস্টি বা প্রবর্ধক। ক্রিস্টি কি ভাই, এই যে বাহিরের মেমব্রেন সোজা, কিন্তু বহিস্থ কি হয়, অন্তস্থ মেমব্রেনটা কি হয় ভাই, ভেতরের দিকে খাঁজ আছে, আঙুলের মতো অভিক্ষেপ তৈরি করে। ঠিক আছে, অন্তস্থ মেমব্রেন নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, একেই ক্রিস্টি বলা হয়। ঠিক আছে, অন্তস্থ মেমব্রেন আঙুলের মতো ভাঁজ সৃষ্টি করে। অন্তস্থ মেমব্রেনের আঙুলের মতো ভাঁজ সৃষ্টি হওয়া অংশ, আঙুলের অন্তস্থ মেমব্রেনের, আচ্ছা অন্তস্থ মেমব্রেন, অন্তস্থ মেমব্রেন আঙুলের মতো ভাঁজ সৃষ্টি করে। আঙুলের মতো ভাঁজ সৃষ্টি করে। ভাঁজ সৃষ্টি করে। ঠিক আছে, অন্তস্থ মেমব্রেন কি করে, আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টি করে বা প্রবর্ধক সৃষ্টি করে, এটাই মূলত কি ভাই, ক্রিস্টি। ঠিক আছে, এই ক্রিস্টির গায়ে কি আছে, বিন্তক ও অবিন্তক অক্সিসম রয়েছে। ঠিক আছে, এটা আমরা আলাদা করে লিখবো আর কি। ওকে, ক্রিস্টির মধ্যবর্তী স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলা হয়। এই যে ক্রিস্টির যে মধ্যবর্তী ফাঁকা স্থান, এটাকে আমরা কি বলবো, অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানটাকে কি বলবো আমরা, অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। ঠিক আছে, তাহলে আমরা ক্রিস্টি বা প্রবর্ধক সম্পর্কে জেনে নিলাম। কি বলবো, ক্রিস্টিতে আমরা বাহিরের মেমব্রেনটি খাঁজবিহীন, কিন্তু ভেতরের মেমব্রেনটি খাঁজযুক্ত, ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে, একে ক্রিস্টি নামে ডাকা হয়, এবং ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান। ঠিক আছে ভাই, তাহলে মাইটোকন্ড্রিয়ার আমরা আবরণ জানলাম, প্রকোষ্ঠ দেখলাম, এবং ক্রিস্টি বা প্রবর্ধক দেখে নিলাম, তাই তো। এবার আমরা দেখব কি ভাই, এই ক্রিস্টির গায়ে বিন্তক অবিন্তক অক্সিসম থাকে। এই দেখো, এদের ভিতরে শ্বসনের প্রয়োজনীয় এনজাইম গুলো থাকবে। এই যে এইগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে বলবো আমরা অক্সিসম। ঠিক আছে, তাহলে আসলে লিখি। হ্যাঁ, এটাকে বলবো আমরা অক্সিসম। ঠিক আছে, অক্সিসম একটা চারে কি থাকবে, অক্সিসম। আমরা এবার অক্সিসম সম্পর্কে একটু জানবো। অক্সিসম ভাই, এই অক্সিসমটা কি, এই অক্সিসম হচ্ছে
অন্ত আবরণীর অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম দানা থাকে, দানা লেগে থাকে। এই দেখো এটাই তো অন্ত আবরণী, এই যেটা অন্ত আবরণী, তাই না? এই অন্ত আবরণীর অন্তঃগাত্রে কি অতি সূক্ষ্ম দানা লেগে থাকে, এদেরকেই অক্সিসোম বলা হয়। এই অক্সিসোম বিন্তক অবিন্তক হতে পারে, ঠিক আছে? যদি বিন্তক হয় তাহলে তার মস্তক থাকবে, বোটা থাকবে এবং ফুমি থাকবে। ওকে, অক্সিসোমটা তাহলে কি অন্ত আবরণীর অন্তঃগাত্রে সূক্ষ্ম দানা লেগে থাকে, অসংখ্য দানা লেগে থাকে, এদের অক্সিসোম বলা হয়। অন্ত আবরণীর অন্তঃগাত্রে মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণীর অন্তঃগাত্রে কি থাকে? সূক্ষ্ম দানা লেগে থাকে, অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, অতি সূক্ষ্ম অসংখ্য দানা, অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণীর অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, এই দানাগুলোকেই বলা হয় অক্সিসোম। এটা বিন্তক হতে পারে, অবিন্তক হতে পারে, বুঝিও। অক্সিসোম কি হতে পারে? বিন্তক। একটা অক্সিসোম আমরা আঁকাই, খেয়াল করে দেখো। হ্যাঁ, অক্সিসোম কি হতে পারে? বিন্তক হতে পারে, অবিন্তক হতে পারে। যদি বিন্তক হয় তাহলে তার কি কি থাকবে? থাকবে হচ্ছে মাথা। আচ্ছা দেখ, চিত্রটার মাধ্যমে দেখে ফেলি। আমরা একটা অক্সিসোম আঁকাই, এই যে আমরা একটা অক্সিসোম আঁকাইছি। অক্সিসোম, বিন্তক অক্সিসোম এটা, ঠিক আছে? এই বিন্তক অক্সিসোমে কি থাকে? এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে কি বোটা, এবং নিচের অংশটা হচ্ছে লেজ। তাহলে বুঝো, এই বিন্তক অক্সিসোমে কি থাকে? মাথা থাকে, বোটা থাকে, লেজ থাকে। বিন্তক অক্সিসোমের তিনটা অংশ থাকে, ঠিক আছে? ওকে, আরেকটা অক্সিসোম কেমন? এই যে এইগুলো হচ্ছে বোটাবিহীন, অবিন্তক বলবো এগুলো, অবিন্তক। ঠিক আছে ভাই, এই ছিল কি মূলত অক্সিসোম। তাহলে অক্সিসোম থেকে আমরা কি জানলাম? মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণীর অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, এদেরকে অক্সিসোম নামে ডাকা হয়। অক্সিসোম মূলত দুই প্রকার, বিন্তক যেটা মাথা, বোটা এবং লেজ নিয়ে গঠিত, আরেকটা অক্সিসোম হচ্ছে অবিন্তক। ঠিক আছে? ওকে, আমরা এবার এটিপি সিনথেসিস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দেখব। ঠিক আছে, এরা মূলত ভাই অক্সিসোমের ভেতরেই থাকবে। এই যে অক্সিসোম আছে না, এই অক্সিসোমের ভেতরেই থাকবে এটিপি সিনথেস শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম গুলো, বুঝছো? ওকে, তাহলে আমরা দেখি, ক্রিস্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু আছে, এতে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা পাশে কি বলবো? পাশে বলবো এটিপি সিনথেসিস ও ইটিসি, এটিপি সিনথেসিস ও ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, এটিপি সিনথেসিস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। বুঝিও, ক্রিস্টিতে কি থাকবে? ক্রিস্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস থাকবে। এই যে ক্রিস্টিগুলো, এই যে আঙুলের মতো ভাঁজগুলোই তো ক্রিস্টি। এই ক্রিস্টিতে কি থাকবে? ক্রিস্টিতে এটিপি সিনথেসিস থাকবে ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে, বুঝছো? এবং এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। এই এটিপি সিনথেসিসে কি হয় ভাই?
এই এটিপি সিনথেসিস কি? এই এটিপি সিনথেসিসে এটিপি তৈরি হবে। এটিপি সিনথেসিসে কি হয়? এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয়। এই ছিল এটিপি সিনথেসিস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা ক্রিস্টির গায়ে লেগে থাকবে। ওকে, আমরা এবার মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম ও ডিএনএ সম্পর্কে জানব। বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। 6 নম্বরে বলবো কি বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। এই যে দেখো ডিএনএটা, এটা কি বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে। আর এই যে গোলাকার অংশটা হচ্ছে কি ভাই? রাইবোজোম। এদের রাইবোজোম হবে 70S। রাইবোজোমটা কেমন ভাই? এটাকে বলবো আমরা 6 নম্বর অংশ। এই রাইবোজোমটা হচ্ছে কত? 70S। এই ছিল মূলত মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আমি প্রথম থেকে আবারও বলে দেব, আমার কথাটা শুনবা। কি থাকে ভাই? এদের থাকে আবরণ। মাইটোকন্ড্রিয়ার কি থাকে? আবরণ থাকে। আবরণ কি? দুইটা, বহিস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ, ঠিক আছে। আবরণ কি দিয়ে গঠিত? লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে গঠিত, তাই তো? মানে লিপিড প্রোটিনের দুইটা স্তর থাকে এবং মাঝখানে লিপিড থাকে, বুঝছো? এই আবরণের কাজটি মূলত রক্ষণাত্মক, ভেতরের অংশগুলোকে রক্ষা করবে সে। দুইটা আবরণের মাঝখানে দূরত্ব কত? 6 থেকে 8 ন্যানোমিটার, বুঝছো? আসো আমরা এবার প্রকোষ্ঠ দেখব। মাইটোকন্ড্রিয়ার দুইটা প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ আর একটা অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠটা কি ভাই? খাঁজবিহীন। কিন্তু অন্তঃপ্রকোষ্ঠটা ভেতরের দিকে খাঁজ আছে, ঠিক আছে। অন্তঃপ্রকোষ্ঠে কি থাকবে? ম্যাট্রিক্স থাকবে, মানে ধাত্র থাকবে। এটা কি ভাই? জেলির মতো একটা অংশ, ঠিক আছে। ওকে, আমরা এবার কি দেখব ভাই? হ্যাঁ, আবার তিনে ক্রিস্টি বা প্রবর্ধক। এই অন্তঃস্থ মেমব্রেনে আঙুলের মতো অসংখ্য ভাঁজ থাকবে, এদেরকে বলবো আমরা ক্রিস্টি বা প্রবর্ধক, ঠিক আছে। এবং ক্রিস্টির মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান, ঠিক আছে। ওকে, এবার আমরা অক্সিসোম বলবো। অক্সিসোম কি? অন্ত আবরণীর অন্তঃগাত্রে অসংখ্য দানা লেগে থাকে, অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে। এই যে দেখো দানাগুলো লেগে আছে, এদেরকে বলা হয় অক্সিসোম। এটি বিন্তক অবিন্তক হতে পারে। যদি বিন্তক হয় তাহলে মাথা, বোটা এবং লেজ থাকবে। ওকে, এটিপি সিনথেস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটিপি সিনথেসে কি হবে? এটিপি তৈরি হবে, এটা ক্রিস্টির গায়ে থাকবে। ওকে, পরে 6 নম্বরে কি বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম থাকবে। এদের রাইবোজোম মূলত 70S, যেটা আদি কোষের বৈশিষ্ট্য একটা। বুঝতে পেরেছ? এই ছিল মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা রাসায়নিক গঠনে চলে যাই। এটা মুছে দেই। হ্যাঁ, তোমরা খুব সুন্দর করে চিত্রটা আঁকাবা এবং জায়গাগুলো আইডেন্টিফাই করবা এবং চিত্র থেকে দেখে দেখে ব্যাখ্যা বলবা, ঠিক আছে। বায়োলজি এটাই একটা ভালো সাইড, যে চিত্রগুলো ভালোভাবে আঁকাতে পারলে চিত্র থেকে ব্যাখ্যা দেওয়া যায়, ঠিক আছে। বইয়ের এইসব জট বাঁধা ব্যাখ্যা মুখস্থ করার কোনো দরকারই নেই, তুমি চিত্র থেকে মেইন কথাগুলো বলে দিবা, ঠিক আছে। তাহলে দেখবা আগে চিত্র আঁকানো শিখবা, ভালো করে চিত্রগুলোর কি করবা? নাম্বারিং শিখবা, যে কোনটা কোন কি নাম, ওগুলো থেকে ব্যাখ্যা দিবা। দেখো, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন আমরা দেখে ফেলি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন বা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন, বুঝছো? মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়া কি থাকবে? প্রোটিন, গ্লিসারাইড, লেসিথিন, স্যাফালিন, কোলেস্টেরল, এইগুলো থাকবে, ঠিক আছে। আসো, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন।
কি থাকবে? প্রোটিন থাকবে কত পার্সেন্ট? 65%। প্রোটিন থাকবে 65%। ওকে, 29% গ্লিসারাইড। গ্লিসারাইড 29%। লেসিথিন স্যাফালিন থাকবে 4%। লেসিথিন স্যাফালিন 4%। কোলেস্টেরল 2%। তাহলে রাসায়নিক ঘটনে আমরা কি কি পাইলাম? প্রোটিন 65%, গ্লিসারাইড 29%, লেসিথিন স্যাফালিন 4%, কোলেস্টেরল 2%। তাই তো? এখান থেকে এই প্রোটিনটা বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার 65% হচ্ছে প্রোটিন। রাসায়নিক ঘটনে 65% প্রোটিন। ঠিক আছে, আমরা এবার লিপিড দেখবো একটু। হ্যাঁ, দেখো লিপিড আছে যে লিপিড মানে স্নেহ। এই লিপিডের 90% হচ্ছে ফসফোলিপিড এবং 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড ও ভিটামিন ই। লিপিডের 90% কি? ফসফোলিপিড। মনে রাখতে হবে, লিপিডের মাঝে 90%ই হচ্ছে ফসফোলিপিড। এবং 10% কি? ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই। 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ও ভিটামিন ই। মনে রাখতে হবে এটা। হ্যাঁ, ভিটামিন ই। ঠিক আছে, এছাড়া 100 রকম এনজাইম ও কোএনজাইম থাকে, 0.5% আরএনএ থাকে এবং ডিএনএও থাকে কিছু। ঠিক আছে, সামান্য ডিএনএ থাকে। 100 ধরনের এনজাইম ও কোএনজাইম থাকে। 100 প্রকার এনজাইম, 100 প্রকার এনজাইম ও কোএনজাইম থাকে। কোএনজাইম থাকে কি? 0.5% আরএনএ, 0.5% আরএনএ, থাকে সামান্য ডিএনএ। এই ছিল মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ দেখব। হ্যাঁ, আসো, মাইটোকন্ড্রিয়ার কাজ। একটা ছন্দ থেকে আমরা খুব সহজ উপায়ে কাজটা মনে রাখবো। হ্যাঁ, শস্যহীন, বুঝো? শস্যহীন কি? মানে ফসল হয় না এমন কিছু, তাই তো? আর করোনার সময় কোয়ারেন্টাইন দিয়েছিল, হোম কোয়ারেন্টাইন। যাদের করোনা শনাক্ত হয়েছিল বা যারা
শনাক্ত হওয়ার সম্ভাবনা ছিল তাদেরকে কি করতে হয়েছিল, হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল, তাই তো কোভিড-19 সময়। ঠিক আছে, ওখান থেকে আমরা একটা ছন্দ বানিয়ে ফেলছি। তখন তো শস্যহীনও ছিল, মানে কি মানুষজন বাসা থেকে বের হতে পারতো না, ফসল উৎপাদন করতে মোটামুটি কষ্ট হতো, যদিও মানুষ করেছে। দেখো ওইখান থেকে আমরা একটা ছন্দ নিয়ে আসছি। ছন্দটা হচ্ছে কি, শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো, মানে কোয়ারেন্টাইন, স্নেহের পুত্র বাহিরে বের হতে পারে নাই। জন্মের পূর্বেই মৃত্যু হচ্ছে কোটি কোটি শুক্রাণুর। ঠিক আছে, ওকে, ছন্দটা আমাদেরকে লিখে ফেলি। শস্যহীন কোয়ারেন্টাইনে, আমরা এখন মাইটোকন্ড্রিয়ার কাজটা দেখবো, তাই না? কাজ কি ভাই? শস্যহীন কোয়ারেন্টাইনে, শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো। শস্যহীন কোয়ারেন্টাইনে শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো। স্নেহ, আমরা একটু ভেঙে ভেঙে লিখবো আর কি স্নেহবার নামটা। শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো, পুত্র আটকানো। শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো। ঠিক আছে, এটা স্নেহের। ভেঙে লিখছি আমরা, শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো। পরে কি, জন্মের পূর্বেই মৃত্যু হচ্ছে কোটি কোটি শুক্রাণুর। জন্মের পূর্বেই মৃত্যু হচ্ছে কোটি কোটি শুক্রাণু, তাই না? কোয়ারেন্টাইন কখন দিয়েছিল? করোনার সময় দিয়েছিল, তাই তো? তখন তোমরা পিচ্ছি বাবু ছিলা। কোটি কোটি শুক্রাণু, করোনা তো 2020-এ হয়েছিল, তখন তোমরা পিচ্ছি বাবু ছিলা, স্কুলে পড়তা। কোটি কোটি শুক্রাণু। আর এখন বড় হয়ে গিয়েছো, কলেজে উঠে পড়েছো, পাখাগুলো গজাই গেছে। আসো, দেখো শস্যহীন থেকে আমরা মনে রাখবো কি, শ্বসনের জন্য বিভিন্ন পর্যায়, ক্রেবস চক্র ইটিসি, এইগুলো এই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ঠিক আছে, শ্বসনের বিভিন্ন পর্যায় ক্রেবস চক্র, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় বা সম্পূর্ণ করে। ঠিক আছে, শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন বিভিন্ন পর্যায় যেমন শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, শ্বসনের বিভিন্ন পর্যায়ে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা। অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা। এই সম্পূর্ণ করে কে? শ্বসনের বিভিন্ন পর্যায় সম্পূর্ণ করে কে? মাইটোকন্ড্রিয়া। সম্পূর্ণ করা।
ঠিক আছে। কোয়ারেন্টাইন থেকে মনে রাখবো আমরা শ্বসনের জন্য কোএনজাইম ধারণ। শ্বসনের জন্য কোয়ারেন্টাইন থেকে মনে রাখবো শ্বসনের জন্য কোএনজাইম ধারণ। শ্বসনের জন্য কি ভাই? শ্বসনের জন্য কোএনজাইম ধারণ। কোএনজাইম ধারণ। ওকে, স্নেহের দিয়ে মনে রাখবো আমরা, স্নেহ দিয়ে মনে রাখবো কি? স্নেহ বিপাক। স্নেহ দিয়ে মনে রাখবো কি? স্নেহ বিপাক। হে দিয়ে মনে রাখবো কি আমরা? হরমোন তৈরি। হরমোন। র দিয়ে রক্তকণিকা। রক্তকণিকা এগুলোর উৎপাদন করে। স্নেহ বিপাক। স্নেহ বিপাক তো হয়ে গেল। হরমোন এবং রক্তকণিকা উৎপাদন। ওকে, পুত্র দিয়ে মনে রাখবো কি আমরা? প্রোটিন সংশ্লেষ, মানে প্রোটিন তৈরি। প্রোটিন সংশ্লেষ। আটকানো দিয়ে মনে রাখবো কি আমরা? কোষের আটকানো দিয়ে মনে রাখবো কি? ক্যাটায়ন সঞ্চয় করে। বুঝতে পেরেছ? ক্যাটায়ন সঞ্চয় মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ আসবে। ক্যাটায়ন সঞ্চয়। কোন ক্যাটায়ন গুলো? ক্যাটায়ন সঞ্চয় যেমন পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম 2 প্লাস, তাই তো? কই গেল? সালফার 2 প্লাস, আয়রন 2 প্লাস, সালফার 2 প্লাস, আয়রন 2 প্লাস, ম্যাঙ্গানিজ 2 প্লাস, এগুলো সঞ্চয় করবে। হ্যাঁ, মনে রাখো, এমসিকিউ আসবে। জন্মের পূর্বেই মৃত্যু হচ্ছে, এটা দিয়ে মনে রাখবো কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে। বুঝতে পেরেছ? কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ। কোষের, এটা এমসিকিউ অনেক বেশি আসে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে। ওকে, কোটি দিয়ে মনে রাখবো কি? ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় পরিবহন। ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম পটাশিয়াম এর সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহনে এটিপির প্রয়োজন হয়। দেখো, আর এই কোটি দিয়ে মনে রাখবো কি আমরা? ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনত্ব নির্ণয়। ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনত্ব নির্ণয়। ঘনত্ব নির্ণয়। ওকে, শুক্রাণু দিয়ে আমরা কি মনে রাখবো? শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন করে। ঠিক আছে, মানে স্ত্রী প্রজনন ও পুরুষ প্রজনন কোষ। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন। ঠিক আছে, শুক্রাণু ও ডিম্বাণু, ডিম্বাণু
শুক্রাণু কি পুরুষ প্রজনন কোষ, আর ডিম্বাণু নারী প্রজনন কোষ। শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন। ঠিক আছে ভাই, এই ছিল মাইটোকন্ড্রিয়ার কাজ। স্নেহের শস্যহীন কোয়ারেন্টাইনে স্নেহের পুত্র আটকানো, জন্মের পূর্বেই মৃত্যু হচ্ছে কোটি কোটি শুক্রাণুর। এখান থেকে আমরা মনে রাখবো শ্বসনের বিভিন্ন পর্যায়ে, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা। ঠিক আছে, কোয়ারেন্টাইন থেকে মনে রাখবো কি আমরা শোষণের জন্য কোএনজাইম ধারণ। ওকে, স্নেহ দিয়ে মনে রাখবো কি স্নেহ বিপাক, হে দিয়ে হরমোন, র দিয়ে রক্তকণিকা উৎপাদন। ঠিক আছে ভাই, পুত্র দিয়ে আমরা কি মনে রাখবো, পুত্র দিয়ে মনে রাখবো প্রোটিন সংশ্লেষ, আটকানো দিয়ে ক্যাটায়ন সঞ্চয়, জন্মের পূর্বে মৃত্যু হচ্ছে মানে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করবে। ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় শোষণ পরিবহন, ক্যালসিয়াম 2+ আয়নের ঘনত্ব নির্ণয়, শুক্রাণু ডিম্বাণু উৎপাদন। ঠিক আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। ডিম্বাণু উৎপাদন, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, বিভিন্ন ক্যাটায়ন সঞ্চয়। ঠিক আছে, ওকে, এই যে এইগুলোর সক্রিয় পরিবহন, ক্যালসিয়ামের ঘনত্ব নির্ণয়। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, এই ছিল মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজের মাধ্যমে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। ওকে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।